এখনকার বাংলাদেশের এডিপি বাস্তবায়নের হার অনেক কম। আর প্রথম পরিকল্পনা যখন গ্রহণ করা হয় তখন কেন্দ্রের প্রধানমন্ত্রী ছিল আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রাদেশিক সরকারও আওয়ামী লীগ আতাউর রহমানের নেতৃত্বে। এছাড়া পাকিস্তানের 47 সালে স্বাধীন হওয়ার পর থেকে 11 বছর পর 1958 সালে মার্শাল ল আসার আগ পর্যন্ত ক্ষমতাতে অধিকাংশ সময় বাংলাদেশের মানুষ ছিল, পূর্ব বাংলার মানুষ ছিল। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমনকি গভর্নর জেনারেল হিসাবে 3 জন প্রধানমন্ত্রী, খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়ার, ইনি লিয়াকতের পরে পাকিস্তানের দ্বিতীয় লংগেস্ট প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী বয়ান এদের নাম মুছে ফেলছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী 11 বছর মধ্যে সর্বমোট 5 বছর প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম 4 বছর ছিলেন উত্তরপ্রদেশের মুয়াজ্জিল লিয়াকত আলী খান। জিন্না মারা যাওয়ার পর গভর্নর জেনারেল হন আহসান মঞ্জিলের খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের অল পাওয়ারফুল প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, উনি তো বাংলার মানুষ। তার পূর্বপুরুষরা শত শত বছর ধরে বাংলার মুর্শিদাবাদে বসবাস করছিল, বাংলায় কথা বলতো। এদের নাম সময়কাল আওয়ামী লীগের বয়ানে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে, যাতে তারা ষড়যন্ত্রমূলক বিদ্রোহ জাস্টিফাই করার জন্য দাবি করতে পারে পাকিস্তান বাঙালিদের কখনোই ক্ষমতায় যেতে দিবে না। এটা সম্পূর্ণ ভুয়া দাবি। বাঙালিরা ক্ষমতায় ছিল, কাজে পশ্চিম পাকিস্তানিদের ষড়যন্ত্র লজিক এখানে ধোপে টেকে না। বরং মার্শাল ল এবং আইয়ুব খান আসার পর পূর্ব বাংলার বরাদ্দ অনেক বাইরে যায়, 50% অতিক্রম করে। এটা ছাড়া পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং ব্যবসা বাণিজ্যকে সর্বদা নিরুৎসাহিত করছে। তারা ভ্রান্ত সমাজতান্ত্রিক মতাদর্শের কারণে অসংখ্য আমলাতান্ত্রিক লাল ফিতা তৈরি করে রাখছিল। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো হাত ছিল না। এই জন্যই 2 প্রদেশে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রাইভেট ইনভেস্টমেন্টের মধ্যে বিশাল পার্থক্য, যার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে প্রাদেশিক সরকারের পলিসি, যারা সবসময় বাঙালি ছিল। মোদ্দা কথা, যেই বয়ানে বলা হয় পূর্ব পাকিস্তানের করের টাকায় পশ্চিম পাকিস্তানে বিলাসিতা করত, সম্পূর্ণ ভুয়া, ভ্রান্ত এবং উদ্দেশ্যমূলক একটা প্রচার। পূর্ব পাকিস্তানে বিশাল ডেফিসিট পূরণ করা হতো পশ্চিম পাকিস্তানের কর দিয়া। আর একটা পয়েন্ট যেটা 6 দফাতে অন্তর্ভুক্ত ছিল, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে মূলধন পাচার বন্ধ করতে হবে, কারণ নাকি বাংলার মূলধনে লাহোর আর করাচি গড়ে উঠছে। বাস্তব ঘটনা সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টা। পূর্ব বাংলার ডেফিসিট রাজ্য ছিল, এরা 26% কর দিয়ে 55% বরাদ্দ পেত, সর্বনিম্ন বরাদ্দ পেয়েছে 39%। বাস্তবে সিন্ধু পাঞ্জাবের মূলধনে পূর্ব বাংলার উন্নয়নে ব্যয় করা হয়েছে, কিন্তু তারা একবারও এটা নিয়ে আপত্তি তোলে নাই যে কেন তাদের করের টাকা দিয়ে পূর্ব বাংলাকে পালন করা হচ্ছে। আমরাই চোরের মায়ের বড় গলার মতো চিল্লাইছি। এই চার্টের 2য় এবং 3য় প্ল্যানে সরকারি খরচের হিসাব ইমপ্লিমেন্টেড, অ্যালোকেটেড না। 3য় প্ল্যানে পূর্ব পাকিস্তানে অ্যালোকেটেড ছিল 16,000 মিলিয়ন রুপি, পশ্চিমে ছিল 14,000 মিলিয়ন রুপি। ইয়াহিয়া খান 4র্থ প্ল্যানে পূর্ব পাকিস্তানের এত হাউকাউ দেখে পূর্ব পাকিস্তানের বরাদ্দ এক ধাক্কায় দ্বিগুণ করে মোট সরকারি বরাদ্দের 60% করে দেন। এইবারে আসেন মাথাপিছু আয়ের পরিসংখ্যান নিয়ে কথা বলি। আর একটা অভিযোগ তোলা হয়তো 2 অংশের মাথাপিছু আয়ের মধ্যে বৈষম্য ছিল। একটা দেশে বিভিন্ন জেলার মানুষের গড় আয়ের মধ্যে পার্থক্য থাকতেই পারে। বাংলাদেশে বিভিন্ন বিভাগের গড় আয় বিভিন্ন রকম, এর মধ্যে শোষণের কি আছে? তার উপরে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার প্রাইভেট সেক্টরকে লাল ফিতা দিয়ে আটকানোর ফলে স্বাভাবিকভাবে গড় আয় সিন্ধু পাঞ্জাবের থেকে কম হবে। এরপরেও পূর্ব পাকিস্তানের গড় আয় সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান থেকে বেশি ছিল। আইয়ুব খান, ইয়াহিয়া খান তো সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন। তারা কি তাহলে তাদের নিজেদের এলাকা শোষণ করে পূর্ব বাংলাকে তুলনামূলকভাবে বেশি মাথাপিছু আয়ের বরাদ্দ করে দিছিল? আরও বড় কথা, পূর্ব পাকিস্তানের গড় আয় ভারতের গড় আয়ের থেকে বেশি ছিল। যেই পূর্ব বাংলাকে লক্ষ্য করে 47-এর দেশভাগের সময় ইংরেজ গভর্নর স্যার ফ্রেডেরিক ব্যারেজ বলেছিল এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় চাষাদের বস্তি, রুরাল স্লাম। সেই পূর্ব বাংলা 20 বছরে ভারতের গড় আয়কে ছাড়ায় যায়। শিল্পায়নের দিক থেকে পশ্চিম বাংলার জুট মিলের সংখ্যাকে ক্রস করে। 47 সালে যেখানে পূর্ব বাংলায় একটা পাটকল ছিল না, 20 বছরে সেখানে 70টা জুট মিল হয়। যে পাঞ্জাবিদেরকে শোষক হিসেবে দেখানো হয়, তাদের নিজেদের গড় আয় সিন্ধুর থেকে কম ছিল। তাহলে কি বাঙ্গুলজিকে সিন্ধুই পাঞ্জাবিদেরকে শোষণ করতেছিল? এসব শুনলে তো ঘোড়া হাসবে। ভারত এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্যে মাথাপিছু আয় বিভিন্ন রকম। ভারতের মহারাষ্ট্রের সাথে পশ্চিমবঙ্গের বিশাল পার্থক্য। পাঙ্গু সুশীলরা ভারতের কোনো উদাহরণকে কি শোষণ বলবে? মাইকেল মধুসূদন দত্ত একটা প্রহসন লিখছিল, একেই কি বলে সভ্যতা? বেঁচে থেকে এই সমস্ত ঘটনার ডিটেলস জানলে লিখতেন, একেই কি বলে শোষণ? ভারতের গড় আয় নানা প্রদেশে নানা রকম। একই কথা বলা হয় বিভিন্ন প্রদেশের মধ্যে বিভিন্ন গ্রোথ রেটের পার্থক্য। আমেরিকার বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, কিন্তু কোনো বয়ানে এসবকে শোষণ বলা হয় না। পাকিস্তানের ক্ষেত্রে সবাই লাফায় ওঠে, একদম শোষণের লেকচার মারা শুরু করে কেন? আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কস্ট অফ লিভিংয়ের তারতম্য। পোস্টারে যে কস্ট অফ লিভিং দেখা হয়েছে, আশা করি এতক্ষণে সবাই বুঝছেন সেটা সম্পূর্ণ ভুয়া, আন্দাজে বসানো সংখ্যা। এখানে আরও 2টা কথা যোগ করি। একটা দেশের বিভিন্ন শহর গ্রাম জীবনযাত্রার খরচ ভিন্ন। ঢাকাতেও জীবনযাত্রার খরচ মাগুরার একটা গ্রামের থেকে অনেক বেশি। তাহলে কি বাঙ্গুলজিকে মাগুরার গ্রাম ঢাকাকে শোষণ করতেছে? বিশ্বের সব দেশেই শহর গ্রাম বিভিন্ন এলাকার জীবনযাত্রার খরচ ভিন্ন ভিন্ন।
উন্নত শহরে খরচ বেশি হয়। যেমন নিউ ইয়র্ক সিটিতে খরচ অত্যন্ত ব্যয়বহুল, সেখানে ওহিওর একটা ছোট শহরে সে খরচ অনেক কম। তাহলে কি সবাই নিউ ইয়র্ক সিটিকে শোষণ করতেছে? এই হচ্ছে আওয়ামী লীগের তৈরি করা পাকিস্তানের অর্থনৈতিক শোষণের বয়ানের আসল রূপ। এটা দেখায় দেওয়া উচিত ছিল, কিন্তু তার অর্থ এই না যে আমরা বলবো আমাদের 1971-এর স্বাধীনতার যুদ্ধ করা ভুল হয়েছে। কিন্তু ভুল তথ্য দিয়া, ভুল বুঝায় তো একটা জাতিকে চিরজীবন অন্ধ রাখা যায় না। 25শে মার্চের গণহত্যা একটা টার্নিং পয়েন্ট। ওই অবস্থা কিভাবে তৈরি হয়েছিল সেটা আরেকদিন আলাপ হবে। সেই অন্ধকার ইতিহাস শুনলে আপনি শিউরে উঠবেন যে কি ভয়ানক পরিকল্পনা করে এমন একটা সম্ভাবনার দিকে ঠেলে দেওয়া হয়েছিল একটা পুরো জাতিকে।